বোতল বোত লিখেছেন হুমায়ুন আহমেদ। নবমতম পর্বে আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ আব্দুল কাদের রাকিব। বছরের মধ্যে সবচেয়ে খারাপ মাস কোনটা? ডিসেম্বর, পরীক্ষার মাস। এই মাসটা না থাকলে কেমন হতো? সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, তারপর জানুয়ারি, মাঝখানে ডিসেম্বরটা নেই। বোতল বোতকে বললে হয় না? নিশ্চয়ই হয়। সে কিছু একটা করবেই, কিন্তু তাকে বলা যাচ্ছে না, কারণ বড় চাচা বোতল বোত স্টিলের আলমারিতে বন্দি করে রেখেছে। ফাইনাল পরীক্ষার আগে তাকে হাতে দেওয়া সম্ভব নেই। পরীক্ষার পরেও যে পাবো সে আশাও খুবই ক্ষীণ। এরকম কেন হলো সেটা আগে বলিনি। আমাকে আর অন্তুকে পড়ানোর জন্য নতুন একজন স্যার রাখা হয়েছে, মুদির স্যার। এই স্যারের চেহারাটা খুব ভালো মানুষের মতো, কিন্তু মেজাজ আগুনের মতো। বাড়িতে ঢুকে বিনা কারণে একটা হুঙ্কার দেয়, তারপর বলে হোম টাস্কের খাতা আর ব্যাটটা বের করো। কত দানে কত চাল আগে হিসেব নিয়ে নিই। আমরা ভয়ে ভয়ে হোম টাস্কের খাতা বের করি। পরবর্তী আধ ঘন্টা আমাদের ওপর দিয়ে বড় ধরনের একটা সাইক্লোন বয়ে যায়। আমরা কান্নাকাটিও করি, তাতে লাভ হয় না। বড় চাচা হাসচিত্তে বললেন, ভালো মাস্টার দিয়েছি, এবার টাইট হচ্ছে। মাস্টার আরো টাইট দাও। আরো উৎসাহ পেয়ে মজিদ স্যার আরো টাইট দেন। আমরা চোখে অন্ধকার দেখি। শেষ পর্যন্ত অতিষ্ঠ হয়ে অন্তু যা করলো তা মোটেও দোষের নয়। 2 লাইনের একটা কবিতা লিখলো। মজিদ স্যার চোখে দেখি অন্ধকার। কবিতা লিখেই সে থামলো না। আমার কাছ থেকে বোতল বোত কিছুক্ষণের জন্য ধার করে নিয়ে চলে গেল ছাদে। তারপর খুব করুণ গলায় বোতল বোতকে বলল, ও আমার প্রিয় বোত, ও আমার লক্ষ্মী বোত, ও আমার ময়নাবোধ, তুমি মজিদ স্যারের পা ভাঙ্গার একটা ব্যবস্থা করে দাও ভাই, যাতে সে আর আমাদের পড়াতে আসতে না পারে। অন্তু লক্ষ্য করেনি যে বড় চাচা চাঁদের উপর এক কোনায় গায়ে অলিভ অয়েল মেখে রোদ তাপাচ্ছেন। সেখান থেকে তিনি মেঘ গর্জন করলেন, অন্তু এদিকে আয়। অন্তু এগিয়ে গেল। বোতল আমার কাছে দে। অন্তু বোতল দিল। কানে ধর। অন্তু কানে ধরল। বড় চাচা বললেন, শকুনের বদদোয়ায় গরু মরে না, বুঝলি? যদি মরতো দেশের সব গরু মরে সাফ হয়ে যেত। বুঝতে পারলি? জি বুঝতে পারছি। কানে ধরে দাঁড়িয়ে থাক। আর আমি মজিদ মাস্টারকে খবর পাঠাচ্ছি, সেজন্য আজ থেকে 2 বেলা আসে, সকালে একবার, সন্ধ্যায় একবার। যে রোগের সে দাওয়াই। মজিদ স্যারকে খবর পাঠাতে হলো না। তার বাড়িতে থেকে খবর এসে বলল, কিছুক্ষণ আগে বাথরুমে পা পিছলে পড়ে তার পা ভেঙে গেছে। বড় চাচা অত্যন্ত গম্ভীর হয়ে গেলেন। বোতল বোতকে স্টিলের আলমারিতে তালাবদ্ধ করে রাখলেন। চাবি সব সময় তার কোমরে কালো সুতোর সঙ্গে বাঁধা। সেই চাবি হাতে পাওয়ার কোনো উপায়ও নেই। অথচ এই মুহূর্তে বোতল বোতকে আমাদের খুব দরকার। না, আমাদের পরীক্ষার জন্য নয়, পরীক্ষা যা হবার হবে। হয়তো ফেল করব, সেটাও ভালো। ফেল করলে রবীন্দ্রনাথ হবার একটা সম্ভাবনা থাকে। যারা সব পরীক্ষায় 5 সেকেন্ড হয় তারা কবি সাহিত্যিক হতে পারে না, নিয়ম নেই। বোতল বোতটা আমাদের দরকার পাস ফেলের জন্য নয়, অরু আপার জন্য। অরু আপার বিয়ে ঠিকঠাক হয়ে যাচ্ছে। বড় চাচার ব্যবস্থা করেছেন। তার মতে মেয়েগুলোকে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হয়, তার ছেলেগুলোকে দেরিতে, তাহলেই সংসার সুখের হয়। অরু আপার বিয়ে করার মোটেও ইচ্ছে নেই, সে খুব কান্নাকাটিও করছে। বড় চাচা বলছেন, কেঁদে লাভ হবে না, আজ হোক কাল হোক তো বিয়ে করতেই হবে। আজ হলেই ক্ষতি কি? একদিন 4-5 জন মোটা মোটা মহিলা এসে অরু আপাকে দেখে গেল। তাদের কি সব প্রশ্ন। গান বাজনা জানো, সেলাই জানো, রান্না বান্না কিছু শিখেছ, কোরআন শরীফ পড়তে পারো, বেতরের নামাজ কয় রাকাত বলো তো? অরু আপা দিন রাত কাঁদে। তার কত ইচ্ছে সে পড়াশোনা শেষ করে জাহাজে করে সারা পৃথিবী ঘুরবে। বেচারির জন্য আমাদেরও খুব মন খারাপ। অরু আপা চলে গেল, বাড়ি অন্ধকার হয়ে যাবে। আমরা ঝগড়া করব কার সাথে, হাসি তামাশা বা করবো কার সাথে? শেষটা যেদিন পানসিনি হবে সেই দিন কোনো উপায় না দেখে স্টিলের আলমারির মুখ লাগিয়ে বললাম, বোতলবুত ভাই, একটা উপায় করো। কোনো কথা শুনবো না, উপায় তোমাকে করতেই হবে। এটা যদি করে দাও তাহলে আগামী 3 মাস তোমাকে আর বিরক্ত করব না, কথা দিচ্ছি। 1 সত্যি, 2 সত্যি, 3 সত্যি। পানসিনি উপলক্ষে অরুপাকে সাজাচ্ছেন আমার মেজমামি। আমরা দূরে বসে দেখছি। কাজল পরানোর সময় তিনি হঠাৎ অবাক হয়ে বললেন, তার চোখগুলি এমন ফোলা ফোলা লাগছে কেন? মনে হচ্ছে ব্যাঙের চোখ। অরু আপা উত্তর দিল না। আমরা সত্যিই দেখলাম তাই। চোখ দুটি যেন
ঠেলে বের হয়ে আসছে। সাজানো শেষ হবার পর সবার চোখ কপালে উঠে গেল। কি কুৎসিত যে দেখাচ্ছে, তাকানো যাচ্ছে না। আমার মা বিরক্ত হয়ে মেজমামিকে বলল, এটা কি রকম সাজ হলো? মেজমামি বললেন, কোথায় যেন গন্ডগোল হয়ে গেছে, অসুবিধা নেই, আবার সাজানো হবে। এবার আরো বিশ্রী হলো। মনে হলো নীল শাড়ি পরে একটা বুড়ি ভাদর বসে আছে, অথচ অরুণাপা পরীর মতো সুন্দর। তৃতীয়বার সাজানোর সময় ছিল না, পাত্রপক্ষ এসে গেছে। অরুণাপাকে তাদের সামনে নিয়ে যাওয়া হলো। তারা ভূত দেখার মতো চমকে উঠল। একজন মহিলা জিজ্ঞেস করলো, তোমার নাম কি? অরুণাপা অবিকল বাঁদরের মতো কিচমিচ করে বলল, জাহানারা। নিজের গলা শুনে সে নিজেই অবাক। সবাই মুখ চাওয়াচাই করতে লাগলো। বড় চাচা বারান্দায় গম্ভীর মুখে বসে রইলেন। একবার শুধু বললেন, ব্যাপারটা কি হয়েছে আমি বুঝতে পারছি। আমরাও খুব ভালো মতো বুঝতে পারছি। আমাদের আনন্দের সীমা নেই, কারণ বিয়ে ভেঙে গেছে। বরপক্ষ লোকজন চলে গেল। অরুণাপা হাসছে, কি সুন্দর দেখাচ্ছে তাকে। এটাই ছিল আমাদের 9তম পর্ব। 10তম পর্ব দেখতে এবং লাস্ট পর্ব দেখতে অবশ্যই চোখ রাখুন আমাদের ছোট ইউটিউব চ্যানেলটিতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।